সিপিএম এর যে কারা ছিল ওখানে, ওই সিপিআই এমএল ছিল, তারা থার্ড হয়েছে। সিতাই এআইএফবি মানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তারা ফোর্থ হয়েছে। মাদারিহাট আমার জেলা, মানে আমার জেলা দুটো অঞ্চল জলপাইগুড়ির আর আলিপুরদুয়ারের মধ্যে পড়ছে। মাদারিহাটে আমি যদি ভুল না করি সিপিএম এর ওখানে আরএসপি ছিল, মানে প্রার্থী দিয়েছিল, ফোর্থ হয়েছে। মানে আমি শেষের দুটো যে বললাম সেই দুটো সিতাই মাদারিহাটে নোটার চেয়ে কম ভোট বাম প্রার্থী পেয়েছেন। আর এখানে বসে সৃজন ভট্টাচার্য আর দীপশিতা ধররা বড় বড় কথা বলছেন, আর আর্জেন্টিনায় কি হচ্ছে, ব্রাজিলে কি হচ্ছে, দেশের অর্থনীতি কোন পথে যাওয়া উচিত, মোদীর বিদেশ নীতি কোথায় ভুল, মমতাদির সামাজিক সুরক্ষা প্রকল্প কেন, ভিক্ষাবৃত্তি ভাতা পলিটিক্স, সেই নিয়ে তত্ত্ব কথা লিখছেন। এসব করে লাভ নেই, অন্তত জ্যোতিবাবুকে ফলো করুন, পার্লামেন্টারি পলিটিক্স করতে, আর নাহলে পার্লামেন্টারি পলিটিক্স ছেড়ে দিন। প্রাথমিক প্রশ্ন যেটা, বহু অপপ্রচার এবং নিন্দুকেরা তো নিন্দা করবেই, সেটা তাদের ধর্ম। এবং যেরকমটা আমরা দেখলাম যে প্রচুর অভিযোগ, যেটা রিগিং এর ছাপ্পার অভিযোগ আসলো নির্বাচনের দিন, তারপরেও 6-6 কুণাল ঘোষের সঙ্গে একেবারে মিলে গেল ভবিষ্যৎবাণী। আজকের এই জয় কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, ভিত্তিহীন অভিযোগ হচ্ছে দুর্বলের আর্তনাদ। মানে যে জানে আমি হারবো, তো হারাটাকে জাস্টিফিকেশন, পরাজয়টাকে জাস্টিফিকেশন করার জন্য, জাস্টিফাই করার জন্য কিছু কিছু মিথ্যে অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। কারণ অভিযোগ যদি কারো থাকে সে তো সেটা দাখিল করবে নির্বাচন কমিশনে। এরা 90টা অভিযোগের কথা যদি মুখে বলে, দাখিল করে 15টা অভিযোগ। ফলে এই জায়গা থেকে আমি বললাম যে কথাটা দুর্বলের আর্তনাদ। বিষয় হচ্ছে যে 6টা উপনির্বাচনের ফলাফল এসছে বাংলার ক্ষেত্রে, বাকি তো আরো যে রাজ্যগুলো ছিল সেই ফলাফলও সামনে এসছে। 6টায় 6 যে তৃণমূল পাবে এটা কিন্তু খুব চমকপ্রদ ফলাফল নয়। বা আমার কাছে ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন একজন তৃণমূল কর্মী হিসেবে বা বাংলা রাজনীতির পাঠক হিসাবে আমাকে এই বিশ্লেষণ করতে বা এর ফলাফলটাকে বলতে, আমি বলবো যে এটার মধ্যে বিন্দুমাত্র অভিনবত্ব নেই। হয়তো মিডিয়ার এক শ্রেণীর অপপ্রচার বা কিছু অংশের হয়তো শহুরে মানুষ, খুব খুব মুষ্টিবদ্ধ, আমি বলছি যে ভদ্রবিত্ত মানুষ কিছু অংশের, সেই সামাজিক বিন্যাসের হয়তো আমি বলছি 3 থেকে 4% মানুষ মনে করেছিল যে খুব হেরফের হবে বা ফলাফলে একটা বদল চোখে পড়বে লক্ষণীয় ভাবে। কিন্তু রাজনীতি নিয়ে যারা ভাবেন, রাজনীতি নিয়ে যারা চর্চা করেন বা মানুষের ডেইলি পাবলিক লাইফের সঙ্গে যারা বিন্দুমাত্র জড়িয়ে আছেন, এমন কোনো অংশের মানুষ আমার মতে বা আমার বিশ্বাসে হয়তো একবারের জন্য ভাবেননি যে ফলাফলে এর কোনো প্রভাব পড়তে পারে বা ফলাফলের কোনো বদল আসতে পারে বিন্যাসে। 6-6 তৃণমূল হয়েছে, 6-6 তৃণমূল কংগ্রেস যে পেয়েছে মানুষের সমর্থনে, এটা প্রত্যাশিত ফলাফল এবং এর মধ্যে অভিনব কিছু নেই। না, আমি যদি আরজি করের ইস্যু, এবং বিরোধীরা যেমনটা মনে করে যে আরজি করের ইস্যু হওয়ার পর এ রাজ্যের যে সরকার, তৃণমূলের সরকার এবং বলা যেতে পারে মমতা ব্যানার্জি সরকার, তাদের কোনো সরকারে থাকার যোগ্যতাই নেই এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, সেই জায়গায় এই ফলাফল। না, এভাবে আসলে জাতীয় বা রাজ্য রাজনীতি হয় না। একটা অঞ্চল কিছু অংশের জন্য উত্তপ্ত হতে পারে একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু একটা নির্দিষ্ট, আমি মানে খুব থিওরিটিক্যালি বলছি, যেটা তোমার এমনি ধরো বাজার গরম করার কথা বলা যায় যে এইটা দিয়ে সরকারের পদত্যাগ করা উচিত, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত একটা ঘটনা নিয়ে, কিন্তু সেটা তো নৈতিক দায়িত্ব বা ইত্যাদির জায়গা থেকে। আমি বলছি যে ভোটের পাটিগণিত বা ভোটের রসায়নের জায়গা থেকে একটা ঘটনা দিয়ে, আমি বলছি না বিচ্ছিন্ন ঘটনা, একটা ঘটনা ঘটা উচিত নয়। আমি এইটাও বলবো না যে সিপিএম আমলে কত হতো বা কংগ্রেস আমলে কত হতো, সেই বিন্যাস আসলে কিন্তু দেখা যাবে যে বাংলায় কমেছে অপরাধ প্রবণতার হার, এবং সেটা এনসিআরবি রিপোর্ট, এনসিআরবি ডাটাও সেটা বলছে। কিন্তু তার মানে তো একটা ঘটনা ঘটবে, আগে 90টা ঘটনা ঘটতো, আমরা কমেছি ফলে এটা জাস্টিফাইড, তা নয়। একটা ঘটনা ঘটলেও সেটা সমানভাবে নিন্দনীয়। এই যে ঘটনা ঘটেছে তার বিচার আমরাও চাই। সহমর্মী নাগরিক, সহনাগরিক সব অংশের মানুষ বেরিয়ে এসছেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে। এখন সিবিআই এর কাছে আছে, সিবিআই কে উত্তর দিতে হবে যে এই মামলা সুরাহা কবে হবে, কিভাবে আদালত সেটার দিকে নজর রাখছে, আমাদেরও নজর সেই দিকে থাকবে। কিন্তু এই একটা মাত্র ঘটনা মানে বলবো যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা বালখিল্যপনা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী, বাংলার সরকার, তার কাজ বহুবিধ, তার কাজ বহুমুখী। ফলে এই একটা উন্নয়নমুখী সরকার বা সরকার চেষ্টা করছে কোন পথে উন্নয়ন হবে তার একটা মডেল, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার উন্নয়ন, আমরা পরিকাঠামো উন্নয়নও ঘটাবো, আমরা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোও চালাবো। ফলে এই যে মডেল, এই মডেলটাকে তো বিজেপি এখানে চিৎকার করে বেড়ায় সারাদিন খোল করতাল নিয়ে, কিন্তু মহারাষ্ট্রে তো এটা নকল হয়েছে। আমি বলছি ভালো জিনিসের নকল হওয়া ভালো, আমি যেটা চাইবো সারা ভারতের লোক যদি কন্যাশ্রী পায়, তাহলে কি আমি বলবো যে এটা আমাদের থেকে টুকে করলো করা উচিত না? আমি তো চাইবো সারা ভারতবর্ষের মানুষ যেন কন্যাশ্রী পায়, সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা যেন তরুণের স্বপ্ন পায়, সারা ভারতবর্ষের মহিলারা যেন লক্ষ্মীর ভান্ডার পায়। এর মধ্যে বালা যেই নামই দিক, কোথাও লক্ষ্মীর ভান্ডার করুক, কোথাও লাডলি বহেন করুক, কোথাও মা শীতলার নামে করুক, কোথাও অন্য নামে করুক, বেগম রোকেয়ার নামে করুক, কোনো সমস্যা নেই। নামে কি যায় আসে? তো বলেছিলেন একজন বিখ্যাত ইংরেজ মানে কবি। আমি বলছি যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে অ্যাকনলেজ করছেন বা ফলো করছেন কেউ কনসিয়াসলি কেউ সাবকনসিয়াসলি বাকি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। ফলে এরকম একজন স্ট্রেচারের রাজনীতিবিদকে বা এরকম একজন 3 বারের মুখ্যমন্ত্রীকে সমালোচনা হবে, বিরোধীরা তো সমালোচনা করবেন, বিরোধীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন এই কথা প্রত্যাশিতও নয়, কাম্যও নয়। কিন্তু বাংলার সরকারের কাজকে, বাংলার সরকারের গতিকে একটা ঘটনার প্রেক্ষিতে বা একটা ঘটনার সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা, বিভ্রান্ত করার চেষ্টা করা, এতে আদতে নিজের ক্ষতি হয় সবচেয়ে বেশি। সিপিএম এর মধ্যে সবচেয়ে বেশি ইনক্লুডেড ছিল, বিজেপিও প্রথম দিকে কিছুটা চেষ্টা করেছিল বাজার গরম করতে, সিপিএম বা সংযুক্ত বামফ্রন্ট এখন আবার ওরা নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তো সেই সংযুক্ত বামফ্রন্ট সবচেয়ে বেশি চেষ্টা করেছিল এই আন্দোলনটাকে ভুল পথে নিতে, এবং তাতে আন্দোলনেরও ক্ষতি হয়েছে। আমি একজন সমাজতত্ত্বের ছাত্র হিসেবে বলছি, যেটা আন্দোলনের যে স্পিরিট, যেভাবে প্রথম দিকে বাড়ির সাধারণ মেয়েরা, বাড়ির সাধারণ মহিলারা, আমার অনেক আত্মীয়রা, তারাও যেভাবে বেরিয়ে এসেছিলেন, পরবর্তীতে রাজনীতির একেবারে সরাসরি একটা অনুপ্রবেশই বলবো সেটা ঘটায়, একটা রাজনৈতিক দূষণ ছড়িয়ে যাওয়ায় এই পার্টি সোসাইটির মধ্যে কিন্তু এই মানে সিভিক সোসাইটি বা একদম স্বতঃস্ফূর্ত মানুষের যোগদান সেটা অনেকাংশে কমে গিয়েছিল। ফলে সিপিএম যেভাবে আন্দোলনকে কলুষিত করেছে, তাতে তাদের কি লাভ হয়েছে? আমি যখন আজকে কথা বলছি তোমাদের এই হাউ নিউজ পোর্টালে, সেখানে কিন্তু আমি যদি বলি নৈহাটি সিপিএম এর যে কারা ছিল ওখানে, ওই সিপিআই এমএল ছিল, তারা 3rd হয়েছে। সিতাই এআইএফবি মানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তারা 4th হয়েছে। মাদারিহাট আমার জেলা, মানে আমার জেলা দুটো অঞ্চল জলপাইগুড়ির আর আলিপুরদুয়ারের মধ্যে পড়ছে, মাদারিহাটে আমি যদি ভুল না করি সিপিএম এর ওখানে আরএসপি ছিল, মানে প্রার্থী দিয়েছিল, 4th হয়েছে। মানে আমি শেষের দুটো যে বললাম সেই দুটো সিতাই মাদারিহাটে নোটার চেয়ে কম ভোট বাম প্রার্থী পেয়েছেন। আর এখানে বসে সৃজন ভট্টাচার্য আর দীপশিতা ধররা বড় বড় কথা বলছেন, আর আর্জেন্টিনায় কি হচ্ছে, ব্রাজিলে কি হচ্ছে, দেশের অর্থনীতি কোন পথে যাওয়া উচিত, মোদির বিদেশ নীতি কোথায় ভুল, মমতাদির সামাজিক সুরক্ষা প্রকল্প কেন, ভিক্ষাবৃত্তি ভাতা পলিটিক্স, সেই নিয়ে তত্ত্ব কথা লিখছেন। এসব করে লাভ নেই, অন্তত জ্যোতিবাবুকে ফলো করুন, পার্লামেন্টারি পলিটিক্স করতে, আর নাহলে পার্লামেন্টারি পলিটিক্স ছেড়ে দিন, দিয়ে সারাদিন তত্ত্ব বিশ্লেষণ, কার কোথায় দোষ কার কোথায় ভুল সেগুলো নিয়ে বইপত্র লিখুন, আমরা পরে সমৃদ্ধ হবো। এরা সব শিক্ষিত ছেলে, ঝকঝকে ছেলে, আমি পছন্দ করি। অনেকেই এখানে আছেন আমাদের বয়সী, তাদের মধ্যে যে সবটা খারাপ সবটা দোষের তা নয়, কিন্তু এটা কিন্তু একটা, আমি তো আমার যেহেতু আমার তোমরা জানো যে আমার অনেক বন্ধু বান্ধব বাম বৃত্তেও রয়েছেন, বা তথাকথিত হয়তো সো কল্ড সিপিএম নয় কিন্তু বাম মনোভাবাপন্ন এমন অনেক মানুষের সঙ্গে আমার ওঠা বসা পরিচয় রয়েছে। তাদের মধ্যেও কিন্তু একটা ক্রমাগত হতাশা কাজ করছে, কেন আমরা হারা ঠিক আছে, কিন্তু কতবার হারবে, বা এই তো শোচনীয় পরাজয়। মানে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিদ্বন্দ্বী, এটা ঠিক আছে, কিন্তু নোটার চেয়ে তাই বলে একটা স্বীকৃত রাজনৈতিক দল কম ভোট পাবে, যে দলটা 34 বছর বাংলা শাসন করেছে। এটা একমাত্র হয়েছে এই কিছু বৃদ্ধতন্ত্র এবং তাদের ভুল নীতি। অর্থাৎ যা হবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুধুমাত্র গায়ের জ্বালা মেটানোর জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, মানুষের জন্য কাজ করা, বা সিপিএম কি করবে সেটা নিয়ে বলাটা আমার দৃষ্টতা, মানে অনেক বড় বড় থিঙ্ক ট্যাঙ্করা আছেন। আমি ফলাফলটা বললাম, এবং এটাতে সিপিএম শুধু না বিজেপিও মুখ থুবড়ে পড়েছে। ঝাড়খণ্ডে কি রেজাল্ট হয়েছে আমরা দেখেছি, মহারাষ্ট্রে ভালো ভালো ফলাফল হয়েছে, মহারাষ্ট্রে আটকাতে পারেনি ওখানে যারা বিরোধী শক্তি ছিল, সেটা তো বলতে হবে। প্রিয়াঙ্কা গান্ধী জিতেছেন, সেখানে অভিনন্দন। কিন্তু সার্বিক দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা বলবো যে দক্ষিণ ভারতের কিছু রাজ্য ছাড়া 2014 থেকে 24-এর মধ্যে অপ্রতিদ্বন্দ্বী ভাবে বিজেপিকে কিন্তু কমব্যাট করে এসছে এবং প্রতিটা ম্যাচে ডিফিট করে এসছে। এই জায়গাটা কিন্তু আগামী দিনে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের জায়গা থেকে বা রাজনৈতিক যাত্রাপথের জায়গা থেকে জাতীয় রাজনীতির মানচিত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে আরো সিগনিফিকেন্ট করে তুলবে। একদম যদি শেষের দিকে আসি, দল বিভক্ত হয়ে যাচ্ছে এরকমটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে অভিষেকপন্থী, আরেকদিকে মমতার পন্থী। সৌগত রায় বলেই ফেললেন যে একজন মানুষ এত দিন ধরে, দীর্ঘদিন ধরে চালানো যায় নাকি। ওদিকে কল্যাণ ব্যানার্জি বলছে না মমতা ব্যানার্জি শেষ। এবার ব্যাপারটা কি এরকম আসছে যে অভিষেকের সময় হয়ে এলো অভিষেকের জন্য, এবার সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি ধীরে ধীরে তৃণমূল থেকে বাধ্য হচ্ছেন? আর যদি সুপ্রিয় চন্দ্রকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি, কোন দিকে, অভিষেক মমতা ব্যানার্জি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের নেতা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যতদূর দেখেছি, আমাদের যা মনে হয়েছে, আমাদের যেভাবে দিশা দেখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সবচেয়ে ভালো কর্মী বলে আমরা মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় দলে শুধু নয়, বাংলার রাজনীতিতে শুধু নয়, মানুষের মনের মধ্যে প্রথম এবং শেষ কথা। এর আগে কিছু নেই, পরে কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যে মমতাদিকে সামনে রেখে, মমতাদি শুধু ছবিটাকে সামনে রেখে, মমতাদি তো পরিশ্রম করবেনি, কিন্তু তবু তাকে পরিশ্রম যাতে কম করিয়ে আমরা যাতে কিছুটা পরিশ্রম নিয়ে নিতে পারি, নতুন প্রজন্ম যাতে পরিশ্রমে ভাগ নিতে পারে, সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সেই জায়গাটা একটা মডেল হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভালো কর্মী কিভাবে হবেন
তার একটা সবচেয়ে ভালো মডেল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কোনো বিরোধ নেই। যারা বিরোধ দেখছে তারা মিডিয়া থেকে টাকা নেওয়া বিশ্লেষক, তারা ভালো বিশ্লেষক নয়। বিশ্লেষণটা গভীরে করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেত্রী হন, তার প্রথম কর্মী, সবচেয়ে ভালো কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রথম দিনের যারা কর্মী, সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন মমতাদিকে ঘিরে, মমতাদিকে পাশে দীর্ঘদিন ধরে, তারা তো রয়েইছেন। ফলে পুরোটা মিলে একটা পরিবার। বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আসবে, যারা আপনার যার নাম করলেন আমি কারোর উত্তর দেব না, কিন্তু অনেকে তার মধ্যে আবার কোনো অন্য প্রজন্মের নেতাকে বা অন্য প্রজন্মের কোনো সংগঠনের নিয়ে কথা বলছেন, সেগুলো আমি মনে করি একটা ভুল বার্তা যাচ্ছে, কাঙ্ক্ষিত নয়। কিন্তু সার্বিকভাবে যে সিনিয়র নেতৃত্বরা যাই বলুন না কেন, যে যখন যে কথাই আসুক না কেন, সবগুলো কিন্তু তৃণমূলের কথা। বাজারে, মিডিয়ায় তৃণমূল কংগ্রেসে কিন্তু আছে। এটা তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কিনা, এটা বরং বিশ্লেষকরা ভেবে দেখুক। না, এ তো অন্য হলো। কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য একদম সরাসরি আক্রমণ করলেন স্টেজ থেকে। তৃণাঙ্কুর দায়িত্ব নিতে পারেনি, ব্যর্থ টিএমসিপির ছাত্র সভাপতি থেকে। তৃণমূলের ছাত্র সভাপতি ব্যর্থ হয়, সে দায়িত্ব তৃণমূলেরই ঘাড়ে বর্তায়। এটা তার, যিনি বলেছেন তার ব্যক্তিগত অভিমত। তিনিও দীর্ঘদিনের রাজনৈতিক সাংসদ। আমি তার ব্যাপারে ব্যক্তিগত আকচাকচি করার আমার কোনো জায়গা নেই। কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমি 2018-এ কলকাতায় এসেছি। আমি তার আগে রাজনীতির পরিধিতে কম বেশি ঘোরাফেরা করলেও সরাসরি রাজনীতিতে আসিনি, কারণ আমার আগে 17 বছর বয়স ছিল। ফলে 2018 থেকে আমি ছাত্র রাজনীতি করেছি, এবং 2020 সাল থেকে 2023 অব্দি আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলাম, কাজ করেছি ছাত্র পরিষদ হিসেবে। ফলে এই লম্বা সময়টা, যে সময়টার কথা বললাম, পুরোটা আমি ছাত্র রাজনীতি করেছি, অন্য উইংসের সঙ্গে তো আমি যোগাযোগ করিনি। ফলে 2018 থেকে 2023-24 এই ইভেন লোকসভার এই প্রচারে বা এই উপনির্বাচনের প্রচার অব্দিও যতদিন ছাত্র পরিষদ বা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে থেকেছি, আমার সভাপতি হিসেবে আমি যে নামটা বললেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তাকে পেয়েছি। ফলে আমি ব্যক্তিগতভাবে তৃণাঙ্কুর দা কিরকম, প্রেসিডেন্ট হিসেবে তৃণাঙ্কুর দা কিরকম, দাদা হিসেবে কিরকম, সেগুলো নিয়ে এখানে স্তুতিবাক্য পাঠ করতে আসিনি। আমি বলছি তৃণাঙ্কুর ভট্টাচার্য যদি পারফরমেন্স বিচার করা যায়, আমি বাইরে থেকে যদি থার্ড পার্টি মানে অবজেক্টিভ ভাবে বলি, তাহলে তো তার সাফল্য তার শেষ কথা বলবে। ছাত্র ভোট হয়নি, এটা নিঃসন্দেহে একটা ফাঁকা জায়গা, একটা ভ্যাকুয়াম। যে ছাত্র ভোট বিভিন্ন কারণে হয়নি, কোভিড ছিল, সরকার করেনি, সেটা তো ছাত্র সভাপতি বা ছাত্র সংগঠনের দায় হতে পারে না। বরং ছাত্র সংগঠন থেকে একাধিকবার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যে ডেপুটেশন দেওয়া হয়েছে, সেখানে আমিও ছিলাম, সেখানে আমরাও বারবার করে বলেছিলাম। সেটা একটা ভ্যাকুয়াম। আমি বলছি সেটা একটা আলাদা সার্কেল, যেটাকে আমরা বাদ রাখবো আলোচনা থেকে। বাকি যদি বলি যে পলিটিক্যাল পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট উইংস কিভাবে কমব্যাট করছে, এনআরসি-সিএ মুভমেন্টের বিরুদ্ধে ধর্নায়, অভিযোগটা ছিল যারা সাসপেন্ড হয়েছে তাদের পাশে দাঁড়াতে পারে। একটা ঘটনা, তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রায় 4-4.5 বছরের উপরে ছাত্র সভাপতি আছেন। একটা ঘটনায় কি পারফরমেন্স তার ছিল, কোন অবস্থান ছিল, সেটা দলের শীর্ষ নেতৃত্বের কাছে একেবারে রেকর্ড আছে। শীর্ষ নেতৃত্বের কাছে রেকর্ড আছে বলে আমার বিশ্বাস, এবং শীর্ষ নেতৃত্বের আস্থা, ভরসা দুটোই ছাত্র সভাপতির উপর আছে বলেই তো এত বছর ধরে ছাত্র সভাপতি তিনি সফলভাবে কাজ করে চলছেন। হ্যাঁ, ফলে আমি ব্যক্তিগত এখানে কোনো আবেগ বা ব্যক্তিগত জায়গাকে আনছি না। আমি বলছি যে ছাত্র পরিষদ সভাপতি হিসেবে, অন্তত আমার দেখা হিসাবে, উনি যেটা বলছেন ওর অভিমত থাকলো, আমি সেটাকে শ্রদ্ধা অশ্রদ্ধা দুটো একটা করছি না। আমার অভিমত, তার পাশাপাশি আমি এটুকুও রাখবো অত্যন্ত বিনম্রভাবে, যে ছাত্র সভাপতি হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আমি যা দেখেছি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে, সেটাই তৃণাঙ্কুর ভট্টাচার্য শুধু সফল নয়, তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে সমস্ত রাজ্য সভাপতি হয়েছেন তাদের মধ্যে প্রথম দিকেই থাকবে। প্রথম দিকের নাম হিসেবেই, সফল রাজ্য সভাপতি হিসেবে প্রথম দিকের নাম হিসেবেই তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম থাকবে বলে আমি বিশ্বাস করি।